আগের ঋণ সব প্রায় শেষ হয়ে গিয়েছে বুঝলে মোহন। এবারে ফসল করে তুলতে পারলে আমার আর কোনো কষ্ট থাকবে না। বউ ছেলে নিয়ে বেশ সুখেই দিন কাটাতে পারবো। যাক, অবশেষে তাহলে তোমার সংসারে সুখের দেখা মিলবে, শুনে খুশি হলাম। গত কয়েক বছর তুমি খুব কষ্ট করছো। সে ঠিক বলেছ, সেই জন্য হয়তো আল্লাহ আমার সহায় হয়েছেন। আ আ কি হলো ভাই, হঠাৎ এমন চিৎকার করছো কেন? কি হলো তোমার? ভাই মোহন, ওই সাপটা আমাকে কামড় দিয়ে চলে যাচ্ছে। বলো কি, সাপ? আরে তাই তো, তাড়াতাড়ি ওই গাছের নিচে বসো। গামছা দিয়ে বেঁধে দিচ্ছি শক্ত করে, যাতে বিষ মাথার দিকে না উঠতে পারে। তুমি এখানে বসো। কামড়ের চিহ্ন দেখে মনে হচ্ছে কোনো বিষাক্ত সাপ কামড়েছে। দেরি করা ঠিক হবে না, আমি গিয়ে গ্রামের উজানেকে নিয়ে আসছি। যাওয়ার পথে ওর বউ ছেলেকে একবার ডেকে দিয়ে যাই, না হলে পরে আবার আমার দোষ হবে। ভাবি, ও ভাবি, তাড়াতাড়ি এদিকে আসুন। কি হয়েছে মোহন ভাই, এভাবে ডাকছেন কেন? মুকুল ভাইকে সাপে কেটেছে। কাটা জায়গায় বেঁধে তাকে জমির এক গাছের নিচে বসিয়ে রেখে এসেছি। আপনি তার কাছে যান, আমি ওঝা ডাকতে যাচ্ছি। এ কি হলো তোমার? তুমি এমন নিস্তেজ হয়ে যাচ্ছ কেন? একটু শক্ত হও, এখনই মোহন ভাই ওজাকে নিয়ে আসবে। ওই তো চলে এসেছে। দেখে দেখে সবাই একটু সরে বসো, আমাকে দেখতে দাও। বাবা, একটু ভালো করে দেখুন, উনি ছাড়া আর কেউ নেই আমাদের। ওনার কিছু হলে বাঁচবো না আমরা। চুপ করো তো, একটু শান্তিতে কাজ করতে দাও। কি, এটা তো দেখে বোঝা যাচ্ছে বিষাক্ত কোনো সাপের কামড়। এই বিষ সারানোর সাধ্য তো আমার কোনো কালে ছিল না, আজও নেই। কি করব এবার? এখন যদি বলি আমি এটা পারবো না, তাহলে তো আমার ব্যবসায় লাল বাতি চলবে, কেউ আর আমার কাছে যাবে না। তখন আমাকে না খেয়ে মরতে হবে। না না, তা করা যাবে না। ও মরলে মরুক, তাতে আমার কি? অন্যের জীবন বাঁচাতে গিয়ে নিজের পেটে লাথি মারা চলবে না। কিছুক্ষণ দেখে বলবো দেরি হয়ে গেছে, এই বিষ আর নামানো সম্ভব নয়। উজা বাবা, কি এত ভাবছেন? আপনি পারবেন তো? কি ধরনের কথা বলছিস? গ্রামের এত মানুষকে যে সাপে কামড়ায়, তাদের বিষ কি তোর বাপ এসে নামায়? না মানে, অনেকক্ষণ থেকে আপনি তাকিয়ে দেখছেন, তাই বললাম। বোকার মতো কথা বলিস কেন? কোন সাপ কেটেছে তা আমার বুঝতে হবে না? এমনি এক ওষুধ দিলে হবে নাকি? এমনিতেই তোরা দেরি করে ফেলেছিস। মা, খেলার মাঠে শুনলাম বাবাকে নাকি সাপে কামড়েছে। হ্যাঁ, দেখ তোর বাবা কেমন নিস্তেজ হয়ে আছে। মোহন কাকা, বাবাকে এখানে রেখে সময় নষ্ট না করে চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। আমাদের স্কুলে স্যার বলেছিলেন এসব বোঝারা কিছুই করতে পারে না। কি বলছিস এসব? গ্রামের সব সাপে কাটা রোগীদের চিকিৎসা উনি করেন। তুই এসব বলে উনাকে রাগিয়ে দিস না। উনি যদি রাগ করে চলে যায়, তখন চিকিৎসা করবে কে? কদু, আমার কাছে আয় বাবা। আমার কিছু হয়ে গেলে তোর মাকে দেখে রাখিস। আমি ছাড়া তোর মায়ের আর কেউ নেই যে। এসব কথা বলো না বাবা, তোমার কিছু হবে না। বাবা, কথা বলো বাবা। বাবা, তুমি কথা বলছো না কেন? মোহন, দেখো তোমার ভাই কথা বলছে না। কাকা, আর দেরি নয়, এই ভন্ডা ওজা কিছু করতে পারবে না। তাড়াতাড়ি বাবাকে ডাক্তারের কাছে নিয়ে চলো। আপনারা আসতে দেরি করে ফেলেছেন, উনি আর বেঁচে নেই। সময় মতো আনতে পারলে অ্যান্টি ভেনম দিয়ে সুস্থ করা যেত। আপনারা কেন এত দেরি করেছেন? ওজার কাছে নিয়ে দেরি করে আমার বাবাকে আর বাঁচানো গেল না। মা, দেখেছো, বাবাকে আরেকটু আগে নিয়ে আসতে পারলে আজ আর আত্মাকে হারাতে হতো না। আপনারা কি করে এসব ওজাতে বিশ্বাস করেন আমি বুঝি না। এত করে আপনাদের বলা হয় সাপে কাটলে দেরি না করে হাসপাতালে নিয়ে আসতে, তবুও আপনারা ওজার কাছে নিয়ে মানুষের জীবন শেষ করে দেন। আসলে গ্রামের সব সাপে কাটা মানুষের চিকিৎসা তো ওই উজাই করেন, তাই তাকে ডেকেছিলাম। আরে বাবা, গ্রামের বেশিরভাগ বিষহীন সাপ থাকে, আর সেগুলো কাটলে এমনিতে মানুষ মরে না। ওরা তারই সুযোগ নিয়ে মানুষকে ভুল বোঝায় যে ওজারা বিষ নামাতে পারে। আসলে তারা এমন কিছুই পারে না। যখনই দু একটা বিষধর সাপ মানুষকে কামড় দেয়, তখন তারা আর বিষ নামাতে পারে না। এটা সেটা বলে মানুষকে বোঝায়। আর কখনো আপনারা এমন করবেন না। কাউকে সাপে কামড়ালে দেরি না করে হাসপাতালে নিয়ে আসবেন।
বাবা এভাবে আমাদের ছেড়ে চলে যাবে এ আমি কখনো ভাবতে পারিনি। মা, আমাদের একটু ভুলের জন্য বাবা আমাদের ছেড়ে চলে গেছে, আর কেউ যেন এই ভুল না করে। মা, এবার তুই স্কুলে যা বাবা, আজ কদিন হলো স্কুলে যাস না। ঠিক আছে, আমাকে তাহলে কটা খেতে দাও। এই নে বাবা, খেয়ে নে। সব ভাত আমাকে দিয়ে দিলে, তুমি কি খাবে মা? ও নিয়ে তোকে চিন্তা করতে হবে না, তুই খেয়ে যা, তারপর আমি রান্না করে খেয়ে নিব। বললাম তো রান্না করে খেয়ে নিব, কিন্তু ঘরে যে আর এক মুঠো চালও অবশিষ্ট নেই। কি করি এবার? এভাবে তো আর চলবে না, আমাকে কিছু একটা করতে হবে। কিন্তু করবোটা কি? মাথায় তো কোনো বুদ্ধি আসছে না। কে ভাবি, এত হাসফাস করছো কেন? কি হয়েছে আমাকে বলো। জানিস তো তোদের ভাই সংসারে রোজগার করা একমাত্র মানুষ ছিলেন, এদিকে ঘরে এক মুঠো চালও আর নেই। ছেলেকে নিয়ে আমি কি করে চলবো সেই চিন্তায় অস্থির হয়ে যাচ্ছি, কিছু মাথায় ঢুকছে না। আমার কাছে একটা কাজের সন্ধান আছে, কিন্তু তুমি করবে কিনা সেটাই বিষয়। অমন বড় ঘরের মেয়ে তুমি, কপাল গুনে না হয় গরিব ঘরে এসে পড়েছিলে। তোমার জন্য কাজটা বড় কঠিন, বিশেষ করে মেনে নেওয়া। কি কাজ তা বলো। মোড়লের বাড়ি একজন কাজের ঝি লাগবে, সেদিনই মোড়লের গিন্নি বললেন আমাকে। লোকের বাড়ি কাজ করা কি আমার উচিত হবে? আমার বাপের বাড়িতে 2-4টে কাজের ঝি আছে, আর আমি লোকের বাড়িতে ঝি হয়ে থাকবো? বাপের বাড়ির কেউ তো আর আমাকে দেখছি না, কোনো সাহায্যও করছি না। শুধু শুধু তাদের বাড়ির কথা ভেবে আমি যদি এভাবে বসে থাকি, তাহলে তো ছেলেটাকে নিয়ে না খেয়ে মরতে হবে। চোখের সামনে ছেলের কোনো কষ্ট আমি সহ্য করতে পারবো না। ছেলেটা বড় হলে যদি কপাল ফেরে, তখন না হয় করবো না। আচ্ছা, তুমি আর দেরি করো না, আমাকে সাথে নিয়ে চলো, কাজের কথা বলে দিয়ে আসবো। বেশ, চলো তাহলে। কি রে আলো, কাকে সাথে নিয়ে এসেছিস? তোকে যে একটা কাজের মানুষের কথা বলেছিলাম, সেটাকে ভুলে গেছিস? এখনো কোনো খোঁজ খবর নেই। কি যে বলেন গিন্নিমা, আপনি বলেছেন আর আমি সেটা ভুলে যাব, তা কি হয়? এই যে আপনার কাজের ঝি একেবারে সাথে করে নিয়ে এসেছি, আপনি একেবারে পাকা কথা বলে নিন। ও করবে ঝিয়ের কাজ? দেখে তো ঝিয়ের মতো লাগছে না, আর মনেও হচ্ছে না কোনোদিন কোথাও কাজ করেছি। সে আপনি ঠিকই বলেছেন, উনি ভালো ঘরের মেয়ে। কদিন আগে ওনার স্বামী সাপে কাটার কারণে মারা যান। ওনার বাবা মারা যাওয়ার পর থেকে বাপের বাড়ি থেকেও দেখার বা খোঁজ খবর নেওয়ার আর কেউ নেই। ভাইয়েরা নিজেদের সংসার নিয়ে ব্যস্ত, উপায় না পেয়ে ছেলেরা নিজের পেট চালাতে শেষে কাজেই রাজি হতে হয়েছে। শুনে খারাপ লাগছে। বেশ, কাল থেকে তাহলে কাজ করো, মাসে 1000 টাকা দেব, আর ভাত তরকারি থাকলে সেগুলো বাড়ি নিয়ে যেতে পারবে। আমি রাজি, তবে গিন্নিমা আমি আজ থেকেই কাজ করতে চাই। সে কি, আজ থেকেই একেবারে কাজ করবে কেন? আসলে যদি আপনার ভাত তরকারি বাঁচে তো সেটা নিয়ে যেতে পারবো, না হলে আমার খোকাকে যে আজ রাতে না খেয়ে থাকতে হবে। ছেলে আমার কটা খেয়ে স্কুলে গেছে, ঘরে আর কিছুই নেই যে ওর মুখে তুলে দেব, তাই বলছিলাম। আমি বুঝতে পেরেছি, ঠিক আছে, তুমি তাহলে আজ থেকেই কাজ শুরু করো। মুখ দেখে মনে হচ্ছে ছেলেকে সকালে খাওয়ালেও তুমি নিজে কিছু খাওনি। না, খেয়েছি। হয়েছে, আর মিথ্যা কথা বলতে হবে না। এখন এসো, খেয়ে কাজ করবে, আর যাওয়ার সময় ছেলের জন্য খাবার নিয়ে যেও। আলো, তুইও আয়, ওর সাথে বসে কটা খাবি। না গিন্নিমা, আমার একটু তাড়া আছে, পরে একদিন খাবো। বেশি কথা বাড়াস না তো, আয় খেয়ে নে। দেখেছ, বলেছিলাম না গিন্নিমা বড্ড ভালো মানুষ, মন দিয়ে কাজ করো। মা, কোথায় গেলে? বাড়ির কোথাও যে নেই, তাহলে কোথায় গেল মা? পাশের বাড়িগুলো থেকে একবার দেখে আসি। ময়না, এই খাবারটুকু নিয়ে বাড়ি যাও এবার, ছেলেকে নিয়ে রাতে খেও। তোমার কাজ আমার ভীষণ পছন্দ হয়েছে, এমন একজন কাজের মানুষে আমি খুঁজছিলাম। ঠিক আছে গিন্নিমা, আমি তাহলে এখন আসি, কাল আবার সকাল সকাল চলে আসবো। কে গিন্নি, এ আবার কে? আগে তো দেখিনি। নতুন কাজের মহিলা, বেশ ভালো মেয়ে জানো। অন্যান্য কাজের ঝিয়ের মতো ফাঁকিবাজ নয়, আর খুব গুছিয়ে কাজ করে। কাজ দেখেই বোঝা যাচ্ছে ভালো ঘরের বউ, শুধু স্বামীটা অকালে মরে গিয়েছে বলে ঝিয়ের কাজ করতে হচ্ছে।
সে ভালো, কিন্তু হাতে করে এত কিছু কিনে গেল। তেমন কিছু না, ওই ভাত বেঁচেছিল। বেচারে খুবই অসহায় হয়ে পড়েছে, ঘরে খাবার কিছু নেই, তার উপর আবার একটা ছেলেও আছে। ভাতগুলো তো এমনিতেও নষ্ট হতো, তাই ওকে দিয়ে দিয়েছি। ভালো করেছ। মনে মনে। দিয়েছ ভালো কথা, তবে এই ভাত নেওয়ার উছিলায় ওকে আমি ঠকিয়ে দেব। তা বলছি, কত টাকা মিটিয়েছ? মাসিক 1000 টাকা। ওর হাতের কাজ দেখে মনে হচ্ছে সে টাকা ওর বেশ কম। এই যুগে এত ভালো করে কাজ ঝিয়েরা করে নাকি? কি যে বলো গিন্নি, প্রথম দিন কি কেউ আর খারাপ কাজ করবে? সে যাই হোক, ওকে আমার ভালো লেগেছে। যেমন নম্র তেমন হাতের গুণ, আর কি চাই? এতগুলো বাড়িতে মাকে খুঁজলাম, তবুও পাচ্ছি না। মা তো কোনোদিন কোথাও যায় না, তাহলে আজ কোথায় গেল? মা, তুমি চলে এসেছো? কোথায় ছিলে? আমি তোমার জন্য সেই কখন থেকে অপেক্ষা করছি। আর তোমার হাতে এসব কি? মোরলের বাড়ি গিয়েছিলাম, গিন্নিমা এগুলো তোর জন্য দিয়েছে বাবা। আয়, দুজন মিলে খাই। মোরলে কিনে তোমাকে এসব কেন দিল? আর তুমি ওর বাড়িতে কেন গেলে মা? আজ থেকে আমি মোরলের বাড়ি কাজ করছি বাবা, ঝিয়ের কাজ, তাই এগুলো দিয়েছি। রোজ দিবি, তুই কোনো চিন্তা করিস না। কিন্তু মা, তাই বলে তুমি লোকের বাড়িতে ঝিয়ের কাজ করবে আর আমি বসে বসে খাবো? ধুর বোকা, বসে বসে খাবি কেন? তুই লেখাপড়া করবি, তারপর যখন বড় হবি, চাকরি করবি, তখন আমি বসে বসে খাবো। নি, এবার খা দেখি বাবা। আজ কদিন থেকে খেয়াল করছি, ঘর দোয়ার বেশ চকচক করে, আবার খাবারও একদম সময় মতো পাই। কি ব্যাপার বলো তো? তোমাকে তো আগেই বলেছিলাম, ময়না খুব ভালো মেয়ে, কাজের কথা একটুও বলতে হয় না, একাই সব কাজ করে নেয়। ভালো হলেই ভালো। মা, স্কুলে পরীক্ষা, বেতন দিতে হবে। বেতন দিতে না পারলে পরীক্ষা দিতে দেবে না। তুই কোনো চিন্তা করিস না বাবা, 1 মাস হয়ে গেছে, আজ বেতন দিবি। দিলেই তোর বেতনের টাকা আমি দিয়ে দিব। তুই স্কুলে যা, আমি কাজে যাচ্ছি। ময়না, তোমার মুখ কেমন দেখাচ্ছে আজ, কিছু বলবে? হ্যাঁ গিন্নিমা, আপনাকে একটা কথা বলতাম, যদিও আমার লজ্জা করছে বলতে, কিন্তু আমার কোনো উপায় নেই। অত লজ্জা করতে হবে না, বলো কি বলবে। আসলে গিন্নিমা, আমার ছেলের স্কুলের বেতন দিতে হবে। যদি আমার টাকাটা দিতেন তবে ছেলের স্কুলের বেতন দিতে পারতাম। আসলে প্রথম মাসে বেতন চাইতে আমার নিজেরও ভালো লাগছে না, কিন্তু সত্যি আমার কোনো উপায় নেই। আরে এটা কোনো বিষয় না, এখন তো তোমাদের মোড়ল মশাই নেই, বাড়ি এলে টাকা নিয়ে দেব। ওই দেখো, বলতে না বলতে চলে এসেছে। কি হয়েছে? মনে হচ্ছে আমার জন্য অপেক্ষা করছো। হ্যাঁ, সত্যিই তাই, আমরা আপনার জন্যই অপেক্ষা করছি। ময়নার বেতনটা দিতে হবে, তবে ওর ছেলের বেতন দিতে পারবে। বেতন? কিন্তু একটু আগে তো আমি সব টাকা নিয়ে ব্যাংকে রেখে এলাম, আর তো হাতে কোনো টাকা নেই। বলছি ধার টার করে এই মাসটা চালিয়ে নাও, সামনের মাসে 2 মাসের টাকা একবারে দিয়ে দেব। ঠিক আছে মোড়ল মশাই। মা, আমার বেতনের টাকা নিয়ে এসেছো? না বাবা, টাকা তো নিয়ে আসতে পারিনি, তবে তুই চিন্তা করিস না, তোর টাকার ব্যবস্থা আমি করে দেব। কারো কাছ থেকে ধার করে এনে দিচ্ছি, পরে তাকে দিয়ে দেব। ধার করে কেন আনবে মা? তোমার না আজ বেতন পাওয়ার কথা? হ্যাঁ, সে তো পাওয়ার কথা ছিল, কিন্তু মোড়ল মশাই বললেন তার হাতে নাকি এখন টাকা নেই, তাই দিতে পারবে না। সামনের মাসে দিয়ে দিবে একেবারে। মোড়লের এত টাকা থাকতেও শুধু তোমার টাকাটা দিতে পারলেন না? এভাবে বলিস না বাবা, যত টাকায় থাকুক না কেন, সমস্যা তো হতেই পারে। আর তোরে তো চিন্তা করতে হবে না, এই যে তোর জন্য খাবার নিয়ে এসেছি, এটা খেতে থাক, ততক্ষণে আমি গিয়ে তোর জন্য টাকার ব্যবস্থা করে নিয়ে আসি। ঠিক আছে মা। ছেলেকে বাড়ি থেকে বলে এলাম টাকার ব্যবস্থা করব, কিন্তু কোথা থেকে এখন টাকার ব্যবস্থা করি আমি? আর এটাও তো ঠিক, আমার বেতনটাই শুধু দিতে পারলো না। গরিব মানুষের সাথে যে কেন এমন হয়। আলোর কাছে যাই, দেখি ওর কাছে পাই কিনা। আরে ভাবি তুমি, তা তোমার মুখ এমন শুকনো লাগছে কেন?
আসলে ছেলেটার স্কুলের বেতন দিতে হবে, না হলে পরীক্ষা দিতে পারবে না। ওদিকে মোড়ল আমার বেতন দেয়নি, বলেছে সামনের মাসে দিবে। আমাকে 500 টাকা ধার দিবে, বেতন পেলে দিয়ে দিব। ঠিক আছে, নিয়ে যাও, তবে বেতন পেলে দিয়ে দিও, কিন্তু আমার কাছেও তেমন টাকা পয়সা নেই। মোড়ল মশাই, আরো 1 মাস হয়ে গেছে, এবার আমার বেতনটা দিন। আপনি তো জানেন সংসার চালানো আমার জন্য কত কষ্ট। ও, এই দেখেছ, আবার তোমার টাকার কথা ভুলে গেছে। এখন দিতে পারছি না, তুমি পরে নিও, আপাতত একটু চালিয়ে নাও। মা, কি হয়েছে তোমার? কি আর হবে, আজকেও মোড়ল মশাই কোনো টাকা দিলেন না। এভাবে কি চলে বল? মোড়ল মশাই খুব দুষ্ট লোক, তুমি ওর বাড়ির কাজ বাদ দিয়ে অন্য কোথাও দেখো মা। অন্য কোথায় আর দেখবো? আর কাজ ছেড়ে দিলে খাবো কি? দেখি কি করা যায়, কাল না হয় গিন্নিমাকে বলবো। ময়না ভাবিকে বিশ্বাস করে 500 টাকা দিলাম গত মাসে, কিন্তু আজও তার টাকা ফেরত দেওয়ার নাম নেই। এজন্যই মানুষের উপকার করতে নেই, তাহলে মানুষ আরো পেয়ে বসে। আমি এখনই গিয়ে টাকা চাইবো। আরে আলো, এসো এসো, বসো এখানে। না না, আমি বসতে আসিনি, আমার টাকা দাও। এতদিন হয়ে গেল, টাকা ফেরত দেওয়ার তো কোনো নাম করছো না, বাধ্য হয়ে আমাকেই আসতে হলো। আসলে টাকা এখনো হাতে পাইনি, পেলেই তোমাকে দিয়ে দেব, চিন্তা করো না। বসো তুমি একটু। এসব চালাকি তুমি আমার সাথে করো না। 2 মাস হয়ে গেল, এখনো টাকা পাওনি? এসব মিথ্যার আমাকে বলো না। কালকের মধ্যে আমার টাকা দিয়ে দেবে। তোমাকে অসহায় আর ভালো মানুষ মনে করে উপকার করেছিলাম বলে তুমি আমাকে বোকা ভেবো না। মা, আলো ফুফু এসব কি বলে গেল? তুই থাক বাবা, আমি আরেকবার গিয়ে মোড়লের বাড়ি থেকে ঘুরে আসি। ময়না, এমন অসময়ে তুমি? একটু আগেই না সব কাজ শেষ করে গেলে। গিন্নিমা, আমার বেতনটা দয়া করে দিন। আমি অভাবী মানুষ, সে তো আপনারা জানেন। আমি ধার করে এতদিন চলেছি, তাদের টাকা আমার ফেরত দিতে হবে। কি হয়েছে? ও আবার এখানে এসেছে কেন? তুমি ওকে এখনো টাকা দাওনি কেন? ওর টাকা দিয়ে দাও। আমি তো বলেছি কদিন পর দেব, এখন কাছে টাকা নেই, তাও আবার এই ছোট লোকের বাচ্চাটা এসেছে। এদের মাথায় তুললে এমনই হাল হয়। মোড়ল মশাই, আপনার মুখে যা আসবে তাই বলবেন না, সাবধানে কথা বলুন। দেখলে, তোমার আশকারা পেয়ে এই ছোট লোক মহিলা আমার ওপর কথা বলার সাহস পায়। প্রতিদিন খাবার নিয়ে যাও, এটা আসে কোথা থেকে? একটি টাকাও দেব না, দেখবো কি করিস তুই। এখনই এখান থেকে চলে না গেলে লেটেল ডেকে টেনে হেসড়ে বের করে দেব। এটা তুমি কি করলে? এভাবে কষ্ট দিলে ওকে? তোমার সাথে এটা নিয়ে কোনো কথা বলতে চাই না আমি। মা, তোমার কপাল কেটে গেল কি করে? কি হয়েছে তোমার? টাকা বাবা, টাকার জন্য আজ আমাকে মার খেতে হয়েছে। ওই মোড়ল আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছে। কেতো না মা, তোমার আর কোথাও কাজে যেতে হবে না, আমি কাজ করব। কোথায় ছুটলি বাবা, যাস না। সারাদিন এত কাজ খুঁজলাম, কিন্তু কেউ আমাকে একটা কাজ দিল না। ওদিকে মা না খেয়ে আছে, টাকা না নিতে পারলে মাকে মুখ দেখাবো কি করে? মনে পড়েছে, মহাজনের দোকানে অনেক টাকা আছে, ওর ওখান থেকে টাকা নেবো আমি। হিরে, তুই এখানে এসে বসলি কেন? খুব ক্লান্ত হয়ে গেছে, তাই একটু বসেছি, একটু পরে চলে যাব। ও কি রে, আমার টাকা নিয়ে ছুটলি কেন? কে আছিস? ধর ওকে, ধর ধর। এই যে মহাজন, ধরে এনেছি। এটুকু ছোকরা চুরি শিখেছিস? তোকে এখনই পুলিশে দেব, দেখবি কেমন লাগে।
কি হয়েছে এখানে? কে কি করেছে? এই ছেলে আমার দোকান থেকে টাকা চুরি করে পালাচ্ছিল, সবাই মিলে হাতে নাতে ধরেছি। এটুকু বয়সে এমন করলে বড় হয়ে কি করবে ভাবুন। তাই তো আপনার হাতে তুলে দিচ্ছি। এমন চোর ছেলেকে গ্রামে রাখা কি ঠিক হবে? খোকা, ওরা তোমাকে চোর বলছে কেন? তুমি নিজে মুখেই বলো। আর কেন তুমি এই কাজ করলে? স্যার, যে ওজা বিষ নামাতে না পারে সে ওজা বিষ নামানোর কথা বলে আমার বাবাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আমি হয়েছি এতিম, কিন্তু সেই সমাজে ঠিকই মাথা উঁচু করে বেঁচে আছে, কেউ তাকে কিছুই বলেনি। আমার মা অসহায় হয়ে মরলের বাড়িতে কাজ করেছে, কিন্তু তাকে বেতন না দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আমি সবার কাছে একটা কাজ চেয়েছি, কিন্তু কেউ দেয়নি। যখন আমি চুরি করেছি তখন সবাই আমাকে চোর বলছে। দেখলেন আপনাদের বিবেক? এই ছেলের কোনো দোষ নেই। এখন থেকে এই ছেলে লেখাপড়ার পাশাপাশি আপনার দোকানে কাজ করবে। তার সংসার চালাতে যে টাকা লাগে সেই বেতন আপনি দেবেন। আর আমি এই ছেলে লেখাপড়ার দায়িত্ব নিলাম, সাথে ওই মোড়লকে শিক্ষা দেওয়ারও। এই সমাজে মুখোশধারী কোনো চোরের আর জায়গা হবে না।